আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, গল্পে গল্পে বাবা মার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গল্পে গল্পে বাবা মার অনুষ্ঠানে গল্প বলার জন্য আজ আমরা একজন ভাইকে পেয়েছি, যিনি একজন সফল ব্যবসায়ী এবং বাবা মা পাগল একজন মানুষ, যিনি মোহাম্মদ আরাফাত হোসেন আজ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে ধন্য করেছেন। আমরা আরাফাত ভাইয়ের কাছে যাচ্ছি, সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমরা আসলে আপনাকে স্মৃতি পেয়ে সত্যি আনন্দিত। আমি যেটুকু জেনেছি আপনার সম্পর্কে, আপনি আপনার মাকে অত্যন্ত ভালোবাসেন, বাবাকেও ভালোবাসতেন, বাবাকে হারিয়েছেন। তো গল্পে গল্পে বাবা মার দর্শকদের জন্য আপনি আপনার বাবা মায়ের সাথে যে আপনার খুব হৃদয় ঘন মুহূর্তের কিছু কথা দর্শকদের জন্য বলবেন। এই বলার মাধ্যমে আমাদের দর্শকরা যেন নতুন কোনো দিক নির্দেশনা পায়, আমরা সেটাই আশা করছি। প্লিজ। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের আব্দুল সাত্তার ভাইকে, যে বাবা মার প্রতি সন্তানদের যে মধুর সম্পর্ক এবং দায়িত্ববোধ, এই বিষয়গুলো নিয়ে আলোচনার একটা যে অনুষ্ঠান মা বাবার গল্পে গল্পে বাবা মা, তো এখানে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরাফাত হোসেন বিদ্যুৎ। আমার দেশের জেলা শহরে আমার জয়পুরহাট পাঁচবিবিতে বাসা, আর ঢাকাতে আমার আসা পড়াশোনার পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে অলমোস্ট 2012 সালে। তো এরপরে পড়াশোনার পাশাপাশি হচ্ছে আমার ফ্যামিলি বিজনেসটাকে ডেভেলপ করার জন্য তারপরে কন্টিনিউ এখানে আমি অলরেডি সেটেল হয়ে যাই। তো সর্বপ্রথমেই যে বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা, আসলে আলোচনাগুলো তো মানে কয়েকদিন ধরে কথা বললেও শেষ হওয়ার কথা না। না, স্বাভাবিক, এটা তো এত বছরের একটা বিষয়। হ্যাঁ, সেটাই। কারণ প্রথমত সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের বাবা মার দ্বারা, আর সৃষ্টিকর্তা চাইলে আমাদেরকে পৃথিবীতে অন্য কোনো জীবে রূপান্তর করে পাঠাতে পারতো। অবশ্যই, আল্লাহর অশেষ নেয়ামত এটা। তো এটা সবচেয়ে বড় বিষয় যে আমরা সৃষ্টিকর্তাকে দেখি নাই, নবীকে দেখি নাই, বা অন্য অন্য আমাদের দেখে, কিন্তু সরাসরি প্রথমে আমরা তার অনুভব করেছি আমার বাবাকে, আমার মাকে। তো এই জন্যই এর বিকল্প বা এর কোনো কিছু তো আসে না পৃথিবীতে। তো সবচেয়ে বড় বিষয় যে বাবা মা দুজনই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অমূল্য সম্পদ। তো কারণ আমরা মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তাদের মাধ্যমে, এবং আমরা চাইলে আল্লাহ তো চাইলে আমাদেরকে অন্য কোনো জীব হিসাবে পৃথিবীতে পাঠাতে পারতো। এই জন্য আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া যে মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, এবং আমাদের এই পৃথিবীতে তাদের মাধ্যমে পাঠিয়েছে। তো এই জন্য প্রত্যেকটা সন্তানেরই উচিত যে আমাদের বাবা মাকে তার জীবনের যত কিছুর বিনিময়ে হোক তাকে ভালো রাখা। তো আমি মূলত চেষ্টা করি এবং এটা করার জন্য যে আমরা আসলে আমাদের দর্শকরা সেটাই শুনলেন যে আপনার চেষ্টাটা বাবা মাকে ভালো রাখার, যে আপনার চেষ্টা বা নিজের সর্বস্বটুকু দিয়ে বাবা মাকে কিভাবে আঁকড়ে ধরে আছেন, বা তাদের অনুভূতির জায়গা থেকে তাদেরকে আপনি লালন করেন, সেই কথাগুলো আমাদের দর্শকদের জন্য আপনি বলবেন, আমরা শুনতে চাই। তো এটা বিষয়টা শুরু থেকে যেটা বলা যায় যে এটা পারিবারিকভাবে কিছুটা শিক্ষা চলে আসে। যেমন আমার বাবাকে আমি 25 বছর আমার বয়স, তখন আমি বাবাকে হারিয়েছি। আমার দাদির কথা মনে আছে, দাদার কথা অতটা মনে নেই, বাট তার যে আমার বাবার অন্তত দেখেছি যে তার হচ্ছে ভাই বোন, ইভেন তার বাবা মানে মা, তাদের প্রতি যে রেসপেক্ট, ভালোবাসা এবং তাদের কেয়ার নেওয়ার, এই বিষয়গুলো আমি প্র্যাকটিক্যাল দেখেছি, এবং প্র্যাকটিক্যাল দেখায় এবং সবকিছুতে দেখাতে এটা আমার মধ্যে কাজ করেছে। এবং বিশেষ করে আরো বিষয় দেখেছি, আমার বাবা যে যথেষ্ট পরিশ্রম এবং অনেক কষ্ট করে যে
আমাদেরকে বড় করেছে এবং যতটুকু সম্পদ করেছে, অ্যাসেট করেছে, এবং সেগুলো সেবারে অনেক সময় সে বলতো যে আমি যা কিছু করেছি অনেক কষ্টে করেছি, তুমি এগুলো নষ্ট করবে না। এই জন্য আমাদেরকে অভাবটাও শিখিয়েছে যে আসলে মানে মানে টাকার মানে মানুষের মানে জীবনে প্রয়োজন বা অভাবটা কি, এটাও তারা আমাদেরকে শিখিয়েছে, যে জায়গাটা ফিল করানো জায়গা, এগুলো আমাদেরকে বুঝিয়েছে। আর সবচেয়ে বড় বিষয়, যখন আমি বাবার যখন হঠাৎ করে যখন আমার যখন 20 বছর বয়স, পড়াশোনা আমার রানিং, তখন বাবার যখন ক্যান্সার অ্যাটাক একটা ধরা পড়ে, তার মুখে দাঁত ফেটে যায়, তারপর ক্যান্সার আক্রান্ত হয়। সেখান থেকে আমার একটা মেন্টালিটি কাজ করে যে আসলে আমি তো তার একমাত্র বড় ছেলে, তো সেক্ষেত্রে আমার উপর তো এখন অনেক দায়িত্ব। এবং ওই সময় মানে আল্লাহর কাছে একটা জিনিসই চেয়েছিলাম যে অন্তত যেভাবেই হোক যেন আমি যেন অন্তত এস্টাবলিশডের কাছাকাছি গিয়ে বা ফ্যামিলিকে যেন সবকিছু হ্যান্ডেল করতে পারি, সেজন্য তাকে যেন 5টি বছর সুস্থ রাখা হয় বা 5টি বছর যেন তাকে মধ্যে হায়াত দান করা হয়। এইটুকু আল্লাহর কাছে আমার কাছে নামাজ পড়ে অন্তত মানে একটা চাওয়া ছিল। এই চাওয়াটাই সবচেয়ে আমি নিজে মানে এতটাই ফিল করি যে আল্লাহ এই দোয়াটা আমার কবুল করেছে, এবং 5 বছরই সে অন্তত দুনিয়াতে সুন্দরভাবে বেঁচে ছিল। মানে বলা যেতে পারে যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছে। এবং এটার রিজনটা হচ্ছে এতটাই যে 5 বছর পর আমার পড়াশোনার গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই, বাট কমপ্লিটের দিকে 5 বছর পরে, এরপরে হচ্ছে বাবা যখন হঠাৎ করে একটা রোডে হোন্ডা অ্যাক্সিডেন্টে তার পা যখন ভেঙে যায়, তখন সে বাডেম হসপিটালে শিফট হয়, তার ডায়াবেটিস ছিল। তো ওই সময় তার ক্যান্সারের আগের ঘটনা ক্যান্সারের না, এটা হচ্ছে আগের ঘটনা, যখন 5 বছর কমপ্লিট হয় নাই। আমি আল্লাহ কাছে চেয়েছিলাম 5 বছর, তার হচ্ছে ঠিক 6 মাস আগের, মানে 1 বছরও হয় না, 1 বছর 4 বছরের মাথায় আবার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। তো সেটার জন্য সে অলরেডি হসপিটালে ভর্তি হয়। তার প্ল্যানও ছিল যে তার ছোট মেয়েকে বিয়ে দিয়ে, মানে আমার ইমিডিয়েট যে ছোট, তাকে বিয়ে দিয়ে হজে যাবে। অলরেডি বিয়ের তার 2 দিন পরই এই ছোট একটা দুর্ঘটনা, এবং এটার জন্যই তার হচ্ছে কন্টিনিউ লেট হয়ে যায়। 4 মাস তার বাটামে বিভিন্নভাবে পাটা ভেঙে যাওয়ার জন্য ট্রিটমেন্ট করতে হয়। এর জন্য তার ইন্ডিয়াতে ক্যান্সারের যে একটা সেই চেক আপটা ঢিলে হয়। এই কারণে আবার সে আগের যে ক্যান্সারের রোগটা আবার আগের জায়গায় সেম ফুটে ওঠে। সেটার জন্যই অ্যাকচুয়ালি অলরেডি তার পরবর্তীতে ডক্টর ওখানে চিকিৎসা করে ইন্ডিয়াতে। এরপর তাকে 2 মাস 3 মাস পর তাকে ব্যাক করে বলে যে আপনার আসলে আর আমাদের দ্বারা সম্ভব না। তারপরে আমরা অনেক, বাবাকে ওই সময় আমার বিজনেস, যেহেতু বাবা ওই সময় বিজনেসটা সোর্স ছিল, সেটাকে আরো রান করার জন্য, কারণ ওই সময় আমার আউট অফ সোর্স ফ্যামিলিতে অ্যাসেট নষ্ট করে চিকিৎসা করতে হতো যদি আমি বিজনেসটা ওই সময় হ্যান্ডেল না করতাম। সবকিছু মিলেই আমাকে পড়াশোনার পাশাপাশি বিজনেস দেখাশোনা করা, প্লাস হচ্ছে সবকিছুকে ফ্যামিলি মেনটেন করা, সবগুলোই প্রেশার আমার উপরই দায়িত্ব থাকে। অ্যাকচুয়ালি তারপরে ভর্তিতেই আমরা বাবা, এবং সেই সময় একটা প্ল্যানই ছিল যে আমি একটা নতুন কোম্পানি তৈরি করলাম। কোম্পানিতে আমি বললাম যে আপনার নামটা যেন এই বাংলাদেশে যেন সবাই আপনাকে এক নামে চেনে জানে, এবং আপনার যেন কোম্পানি, আপনার নামে একটা কোম্পানি করতেছি যাতে এটা এস্টাবলিশ থাকে, বাবার নামে উৎসর্গ করলাম। এবং প্রথম যে আমরা কাজ করলাম, প্রথম যে ভেন্ডর কোম্পানিগুলোতে পেমেন্ট পেলাম এবং প্রথম যে চেক পেলাম, সেই চেকগুলো হচ্ছে বাবাকে দিয়ে বললাম যে আমার প্রথম পাওয়ার মানে চেক, এটা আপনি রিসিভ করে। বড় খুশি খবর আমার জন্য। এবং সে দেখে যেতে পারছে যে আমি আসলে কন্টিনিউ ভাবে সবকিছু করতে পারতেছি, এবং সে এতটাই হ্যাপি ছিল যে আমার প্রতি। সে মুখে কথা বলতে পারতো না, কিন্তু আগার ইঙ্গিতে সবাইকে সে বুক ফুলে গর্বে বলতো যে আমার ছেলে এই ভালো কিছু করতেছে। অথচ একটা সময় যখন আমার ছোট্ট একটা বিষয়, আমি এতটাই হচ্ছে সরল সাদা একটা ছেলে ছিলাম গ্রামের, যে ওই সময় অনেক আত্মীয় স্বজনের রিলেটিভের মাঝে একটা মজা করে বলতো যে আচ্ছা বলো যে আমাদের 1 বছরে আমাদের 4 জন ফ্যামিলি মেম্বার আমরা হচ্ছে যে খাবারটা খাই, আমাদের হয়তোবা 1 বছরে আপনার এতটুকু, 1 মাসে আমাদের যদি 40 কেজি চাল লাগে, তাহলে হচ্ছে 12 মাসে কতটুকু লাগবে? তাহলে 12 মাসে যদি এখানে
গুণন 40, যেটা হয় আর কি আমাদের 480 কেজি লাগবে। এখন তাহলে আমাদের যে এখানে আমরা যে রান্না করি তরকারি খাই, যেটা আমরা এটার ক্ষেত্রে যে আমাদের হলুদ হচ্ছে কত মণ লাগবে। আচ্ছা। এখন আমাকে মজা করে মানে বলতো কত মণ লাগবে, আমি বলতাম মানে কতই 14 থেকে 15 মণ হলুদ লাগবে। আচ্ছা আচ্ছা, তো এই যে বিষয়টা মানে আমার মজা করার জন্য মানে মজা করা মানে এক্সচেঞ্জ মানে পরীক্ষা করার জন্য, জি জি জি, মানে তখন চিন্তা করতো যে আমার ছেলেটা রয়েছেন আর কি। এতটা সরল, এতটা সাদা। এবং আমি কাকে কি বলবো, যেমন আমি মনে করতাম যে হ্যাঁ একটা ব্যক্তির হচ্ছে মুখে দাঁড়িয়ে আছে, সে আমার দাদা। এখন সে সম্পর্কে যে অন্য কিছু হলো তাকে আমরা দাদা বলে সম্বোধন করতাম, মানে বয়স বেশি এই জন্য। কিন্তু অ্যাকচুয়ালি মানে এইরকম একটা মানে সরল এবং সাদা মাটা, তখন আমার হচ্ছে হয়তো বা 14-15 বছর, তখন আপনি তখন এরকম মানে মজা করতো। তখন আব্বা আফসোস করতো যে আসলে আমার ছেলে আসলে ভবিষ্যতে এগুলো আসলে করতে পারবে কিনা, টেনশনে ভুগতো, সবকিছু টেনশনে ভুগতো। তো আস্তে আস্তে সবকিছু বাস্তবতায় অনেক যখন সামনে চলে আসলো, অনেক কিছু মানে জীবনে তখন একটা লক্ষ্য ছিল যে আমি এই এত বছরের মধ্যে এইটা করব, এত বছরের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করব, এই কাজগুলো কমপ্লিট করব, এই স্বপ্নটা পূরণ করব। এবং এই স্বপ্ন পূরণ করতে গেলে আমাকে কি করতে হবে সেটার উপর কিছু ট্রেনিং এবং সাকসেসফুল কিছু ব্যক্তির হচ্ছে কিছু গাইডলাইন, কিছু বই বা বিভিন্ন স্পেশাল ট্রেনিং এর প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম। এবং এগুলো করার কারণে আমার এক্সট্রা কিছু নলেজ তৈরি হয়, যেটার বিনিময়ে আমি খুব দ্রুত সময়ে আমি বিজনেসটাকে ক্যাচ করে এবং মার্কেটে প্রোভাইড করতে পারি এবং দ্রুত আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছতে পারি। তারপর বাবা অটোমেটিকলি আগের কথায় ফিরে যায়। তারপর বাবাকে কন্টিনিউ ভাবে আমি চিকিৎসা আরো 3 মাস করাই। এরপর হচ্ছে বাবা অনেক কষ্ট ফিল করতেছিল শেষ সময় মৃত্যুর আগে, তখন আমরা আল্লাহর কাছে দোয়া চাই। তখন লাস্টে আমি ঢাকাতে চলে আসি, ওই সময় ফোন আসে যে আব্বা সে হঠাৎ স্বপ্নে দেখেছে যে তার 6 দিন পর 3 জন ভালো ব্যক্তি এসে তার স্বপ্নে দেখাচ্ছে হুজুর এবং অচিনা ফেস, এমন একটা ব্যক্তি যে এটা আসলে 6 দিন তার হায়াত আছে, 6 দিনের অমুক দিন পর সে মারা যাবে। এবং এই নিউজটা নেওয়ার পর আমরা মনে করলাম যে মনে হয় এটা আসলে সে ডক্টর বলেছে মৃত্যুর বিষয়গুলো নিয়ে সে বেশি চিন্তা করে, এই চিন্তার কারণে মানে স্বপ্নটা দেখেছে। তারপরে একদিন পরে সে আবারও আমাকে ডাকে যে তুমি চলে আসো। এবং শেষে আমার তখন আমি ঢাকায় ছিলাম, উনি গ্রামে ছিল। তো ডক্টর বলে দিয়েছে যে আসলে প্রবলেম। তখন তো আসলে আব্বারও ইচ্ছে ছিল যে আমি আত্মীয় স্বজনের সাথে দেখা করবো, আমি আর শহরে থাকবো না, আমি গ্রামে থাকবো। তো সেই সুবাদে ওখানে আমি চলে যাই। যাওয়ার পরে আসলে ওনাকে বলি যে বাবা আপনি মনে হয় এগুলো দেখছেন, এই জন্য চিন্তা করতেছেন। তারপরে আমাকে আবারও হচ্ছে বলতেছে যে না আমি আসলে আর বেশি দিন না, আর মাত্র 4 দিন আছে, এরকম টাইম কাউন্ট করে বলতেছে। এবং আমি আমাদের যে আব্বার যেগুলো তার সঞ্চিত যেগুলো অ্যাসেট ছিল, আমি নিজেও আমি জানি না সে খুশি হয় নিজেই তার 3 সন্তানের মাঝে অটোমেটিকলি একাই তার যেটা মনে চেয়েছে সে বদল করে দিয়েছে। এগুলো নিয়ে আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না, শুধু বাবাকে বলতাম যে আপনার যদি সর্বোচ্চ সবকিছু কমপ্লিট করে যদি আপনি ভালো থাকতে চান, আমরা কোনো প্রয়োজন, আপনি পৃথিবীতে আমাকে নিয়ে আসছেন, আপনার দ্বারা পৃথিবীতে আসছি, এটাই আমি আপনার কাছে শুকরিয়া এবং এটাই আপনার কাছে বললাম। সে বলছে না তোমাকে আমি তো এই অসুস্থতার কারণে বিভিন্ন মানে একের কারণে হয়তো তোমার ইচ্ছে ছিল বাইরে ভার্সিটিতে ভর্তি হবা, বাইরে পড়াশোনা করবা, কিন্তু তোমাকে আমি হয়তো বাইরে রাখতে পারি নাই, কারণ আমারও ফ্যামিলি দেখতে হয়েছে সবকিছু মিলে। তো এর জন্য মানে সে আমার প্রতি অনেক খুশি এবং সে আমার কাছে উল্টা আর ক্ষমা চাচ্ছে, বুকে জড়ায় এনে ক্ষমা চাচ্ছে। এবং সে আমি বলছি দেখেন আমি আপনার মাধ্যমে পৃথিবীতে মানুষ হয়ে আসছি এবং আমি যে একটা আপনার পৃথিবীতে আপনার দ্বারা এই সুন্দর পৃথিবীটা দেখতে পারতেছি, সুস্থ হয়ে সবকিছু করতে পারতেছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং এর জন্যই আমি আপনার প্রতি অনেক খুশি, এছাড়া আমার চাওয়া পাওয়া কিছু নাই। তো তারপরেও সে বুকে জড়ায় নিয়ে বলতেছে মৃত্যুর 1-2 দিন আগে বলতেছে যে তোমাকে আমি অনেক দোয়া করি, তুমি আসলে অনেক বড় হবা, অনেক ভালো থাকবা এবং হচ্ছে আর আমাকে মানুষ কত ভালোবাসে, তোমাকে প্রত্যেকটা মানুষ দেখবা যে আমার জন্য আফসোস করবে এবং অনেকে আমার জন্য দোয়া করবে। এবং বাস্তবতায় আমার এই বিজনেসের এবং
ব্যবসায়িক জীবনে যত ব্যক্তির আব্বার কাঙ্ক্ষিত যত শুভাকাঙ্ক্ষীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, সবাই তার জন্য আফসোস করে, মানে দোয়া করে, এবং সে একজন ভালো মানুষ ছিল, এটা হচ্ছে সবাই মানে বলে। এতে এতে একটা সন্তানের জন্য বড় প্রাপ্তি, এবং প্রাপ্তি আর কি হতে পারে, আর কিছু হতে পারে না। কারণ যখন যে বলে যে আপনার সজ্জায় তবুও সে আপনাকে নিয়ে ভাবছে, আপনার সন্তানদের নিয়ে ভাবছে যে তারা কিভাবে ভালো থাকবে, আমি তোমার জন্য ভালো কিছু করতে পারিনি, এই যে একটা অপ্রাপ্তি তাদের। এই কথা বলতে বলতেই তার হচ্ছে ব্লিডিং শুরু হয় গলাতে। তারপরে পরের দিন আবার ডাকে আমাকে, এরকম বলে, ঠিক ওই 6 দিনের মাথাতে। এটা ছিল দেখেছিল আপনার রবিবার হচ্ছে দুপুরে, আর শনিবার বৈকালে, ঠিক 6 দিনের মাথা দিয়ে আসর আজান শুনতে শুনতেই এই গল্পের মাঝেই, আব্বার সঙ্গে বিভিন্ন গল্পের মাঝেই তার ব্লিডিং শুরু হলো, এবং তার শেষে সে আমার চোখের সামনেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তো এই হচ্ছে বাবার স্মৃতি। তো এই স্মৃতিগুলোর জন্য তখন আমার মার বয়স তো অল্প বয়সেই বিয়ে হয়েছিল। তো আমার বয়স ছিল 25, আমার বয়স ছিল মেবি 43+, এইরকম, মানে যখন মারা যান। হ্যাঁ, আমার মা তো একমাত্র তখন আমার মা, আর আমার ছোট বোন ছিল একজন, সে হচ্ছে ক্লাস 5-এ এরকম পড়তো, ক্লাস 5 পড়তো। তো তাদেরকে নিয়েই আমার তখন হচ্ছে আর একটা বোন ছিল, ওর অলরেডি বিয়ে দিয়েছে, আমাদের নিয়ার পাশে গ্রামে আর কি। তো এই নিয়ে আমাদের একটা ফ্যামিলি। তখন থেকে আমার বাবার তখন যে বাবার ফার্স্ট টাইম যে স্বপ্নগুলো ছিল, প্রথমে সেগুলো তার স্বপ্নগুলো পূরণ করা শুরু করলাম, যে তার প্ল্যান ছিল কি কি ছিল, সেগুলো কমপ্লিট করা শুরু করলাম। এটা হচ্ছে কমপ্লিট করি। এরপরে আমার হচ্ছে আমরা কন্টিনিউ 2 থেকে 3 বছর পর, তখন একটা ঢাকাতে হচ্ছে সবকিছু যখন সেটেল হয়ে গেলাম, আমাকে নিয়ে এসে আমি ঢাকাতে সবাই মিলে একসঙ্গে থাকা শুরু করলাম। এখন এখানে আমরা ঢাকাতে সবাই আছি একসঙ্গে। তারপরে আমাদের বাবার যেহেতু প্ল্যান ছিল হজে যাওয়ার, তো আব্বার যেহেতু ওই সময় বিভিন্ন কারণে সে যেতে পারে নাই, যে অ্যাক্সিডেন্ট, তারপরে ইন্ডিয়াতে, তারপর তো দুনিয়া থেকে চলে গেল। তো সময়টা তার কাভার করে, এই জন্য আম্মা আমাকে বললো সে ইচ্ছে করতেছে যে সে যত দেরি হবে, আমি যদিও আমার 36 বা এরকম এজ, কিন্তু আম্মার তো 55 বা 50+, তখন মনে করি দিন দিন যত যাবে তার উইকটা বাড়বে, তখন সে মানে দুর্বলতা বাড়বে। এই জন্য চিন্তা করলো সে আর্লি যেতে চায়। আমি বললাম ঠিক আছে, ওকে, তাহলে মানে আম্মাকে দেখাশোনা করা, মানে সবকিছু মিলে তাকে সেবা করা, বা তার কি সমস্যা এটা হচ্ছে দেখার মতো তার কাছের ব্যক্তি আমাকে ছাড়া আমাকে সে নির্ভর করতেছে, অন্য কারোর সঙ্গে সে কমফোর্টেবল মনে করতেছে না। বাট এই জন্যই হচ্ছে সিদ্ধান্ত, ওকে তাহলে আমরা একসঙ্গে যাব। তারপরে হচ্ছে আম্মাকে নিয়ে যাওয়া। আর বিশেষ করে বাবা যাওয়ার পরে তখন আমার গার্জেন বা আমার হচ্ছে সবকিছু আমার মানে পরামর্শ করা, সবকিছু করা, মার সঙ্গেই সবকিছু করা হয়। আর তখন ফিল মানে বাবা হচ্ছে আসলে মানুষের হচ্ছে একটা মাথার উপর ছাদ। তখন মনে হতো যে এরকম যে বাবা থাক না কেন, সমস্যা কি, সর্বোচ্চ সবকিছু চিকিৎসার বিনিময় হলেও তাকে নিঃশ্বাসটা যদি যতক্ষণ থাকবে সে পৃথিবীতে বেঁচে থাকে, মানে আমার চোখের সামনে থাকে, এইরকম একটা ফিল মানে কাজ করতো, যেটা আসলে এটাই নিয়তি, আসলে থাকবে না এটাই। কিন্তু এই জন্য এখন মানে দর্শকের সামনে এটাই বলবো যে আসলে কি মানে যতদিন বেঁচে আছে বাবা মা, অন্তত মা বাবা তাদের হচ্ছে অমূল্য সম্পদ। অন্তত পৃথিবীতে একটা কথাই যে বললাম যে তাদের মাধ্যমে যে আমরা আসছি, এর চেয়ে বড় বিষয় প্রাপ্তি আর কিছু নেই। এবং নাও থাকতে পারে, কিন্তু সবকিছুর সঙ্গে তাদের কম্পেয়ার করা যাবে না, কারণ আপনি চাইলে সবকিছু পাবেন, বাট তারা চলে গেলে তাদেরকে কখনো পাবেন না। বিশেষ করে আপনার বাবা মা, আপনার ভাই বোন, এই বিষয়গুলোর ইকুইভ্যালেন্ট কোনো কিছু হয় না, কখনোই কোনো কিছুতেই মিলানো সম্ভব না। সব সম্পদের বিনিময়ে যেমন আমরা বাবা মাকে আর ফিরে পাবো না, তখন সেম আমার হচ্ছে মাকে নিয়ে আমি অলরেডি ঠিক এই 2024 সালে তাকে আপনাদের সকলের দোয়াতে আমি ইনশাল্লাহ হজ কমপ্লিট করলাম, 7 জুনে বাংলাদেশে ফিরলাম।
এবং তা আমি আমাদের যে ব্যাচে গিয়েছিলাম, যে কতজন 80 জন আমাদের টিমে ছিল, সবচেয়ে অল্প বয়স ছিল আমারই। এবং তার যে তার তার বয়স এবং তার সুযোগ সুবিধা অনুযায়ী তাকে নিয়েই সবকিছুকে মুভ করাই আমার প্ল্যান ছিল। এবং সে কি চাচ্ছে, তার কোনো প্রবলেম হচ্ছে কিনা, তার পাশাপাশি একটা ফ্ল্যাটের পাশাপাশি রুমেই ছিলাম, যেন সবসময় যেন আমি খোঁজ নিতে পারি, মানে এই যে একটা বিষয়। তো এইটা কমপ্লিট শেষ করে আমরা 32 ডেজ অলরেডি ওখানে ছিলাম, মক্কা মদিনা মিলে সব কমপ্লিট সুন্দরভাবে আল্লাহর রহমতে হজের নিয়মগুলো কমপ্লিট শেষ করে আমরা বাংলাদেশে চলে আসি 7 জুনে। তাহলে মানে আপনি বলতে চাচ্ছেন সুযোগ থাকে, বাবা মা থাকে, সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এই তবে কাজটা করা উচিত। হ্যাঁ, অবশ্যই করা উচিত। এবং যাদের সামর্থ্য নাই, যাদের সুযোগ নাই, একটা হাদিসে বলা আছে, একজন মার দিকে সঠিক নেক নিয়তে যদি বাবা মার দিকে তাকায়, মার দিকে তাকায়, কবুল হজের সওয়াব হয়। তো যদি সামর্থ্য যদি না থাকে, তাহলে অন্তত মানে এইটা 100% যেন তার সেবার ব্যাপারটা করা হয়। যদি আমাদের এই বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো যে আছে, যদি হচ্ছে এগুলোতে এটা যদি প্রত্যেকটা সন্তান যদি ফ্যামিলি শিক্ষার মাধ্যমে যদি বাবা মার প্রতি যেমন এটা যদি কমপ্লিটলি নিয়মগুলো পালন করে থাকে, তাহলে আসলে এগুলোর কোনো প্রয়োজন হবে না ইন ফিউচারে। যেমন আপনি বললেন ছোটবেলা থেকে আমরা বাবা মাকে দেখেছি কিভাবে তাদের বাবা মায়ের সেবা করছে, সেই পারিবারিক বিল্ড আপ করা উচিত। আরেকটা মানে একাডেমিক শিক্ষা আমাদের কি তাহলে এই শিক্ষাটা দেয় না প্রপারলি? মানে আপনি কি মনে করেন যে আমাদের আসলে অন্য খাতে চলে গেলাম, মানে অন্য দিকে চলে গেলাম, যে আমরা একাডেমি থেকে যে শিক্ষাগুলো পাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, তাহলে এখানে কি বাবা মাকে যে কিভাবে লালন করতে হবে 100% আসলে প্রপারলি কি গাইড নাই? গাইড আছে কিন্তু ওইভাবে গুরুত্ব না। যেমন বাংলাদেশে তো একটা আইনও পাস করা আছে, হ্যাঁ বাংলাদেশে আইনও একটা পাস করা আছে, যদি উপযুক্ত সন্তান যদি তার পিতামাতাকে সঠিকভাবে দেখাশোনা না করে, তার খরচ না দেয়, তাহলে তার আইনগত ব্যবস্থা নেবে। কিন্তু আসলে বাস্তব জীবনে কতটা প্রয়োগ হচ্ছে? প্রয়োগ কিন্তু হচ্ছে না। কিন্তু এটাকে স্ট্রংলি যদি প্রয়োগ করা হয়, তাহলে আপনি দেখবেন যে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে এবং রাস্তাঘাটে এত ভিক্ষুক থাকবে না, এটাও থাকবে না। প্লাস হচ্ছে মানে এই আপনার যে বিষয়গুলো, যে আপনার বৃদ্ধাশ্রম, এগুলোতে এগুলো হবে না। যেমন আমি চেষ্টা করি, যেমন আমি আমার মাকে সবসময়, আমার ছোট ছোট একটা ছেলে একটা মেয়েকে তাদের সঙ্গে রাখার জন্য, এবং আমি কি করতেছি তারা দেখতেছি। এই যে সুন্দর একটা কথা বলেন, মানে বাবা আপনার মা নিশ্চয়ই আপনার কাছে মনে হয় আমি শাড়ি গহনা এগুলো নিশ্চয়ই চান না, তার মনে কি চান? নিশ্চয়ই সময়, একসঙ্গে মিলে সময় কাটাতে চান, কথা বলার, তার অনুভূতি প্রকাশ করার মানুষ চান। তাহলে এই কাজটুকু কি আমরা আসলে পারছি? আমার মনে হয় অনেকে পারছি না, যে বাবা মাকে সময় দিয়ে তাদেরকে সাহায্য করা। আমাদের বাবা মা 5টা 10টা সন্তানকে সময় দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন। আমরা 10-5টা ভাই বোন হওয়া সত্ত্বেও আমরা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমাদের বাবা মাকে একটু সময় দেওয়ার মতো সময় আমাদের কারণে নেই। আমরা এটা নিয়ে বার্গেনিং, ঝগড়াঝাটি করতে থাকি যে না আমি পারছি না, ও পারছে না, তাহলে কোথায় যাবো বাবা? এই যে একটা আমি বলবো এটা একটা চরম ব্যর্থতার সন্তান হিসেবে। তো আপনি কি বলবেন যে আসলে সম্পদের থেকে বড় প্রয়োজন বাবা মার জন্য সময়? অবশ্যই। আর একটা বিষয়, মার একটা কথা মনে হয় আমাকে এর আগে বলছিল, যে আমি যখন পৃথিবীতে আসি, জন্মগ্রহণ করি, যখন তারও তো অনেক বান্ধবী আছে বা ফ্রেন্ড আছে, তাদেরও সন্তান হয়েছে, আমিও পৃথিবীতে আসছে। তা আমার গায়ের রংটা একটু ব্ল্যাক ছিল বা কালো ছিল, বা তাদেরটা একটু হোয়াইট ছিল বা একটু দেখতে সুন্দর ছিল। তো বান্ধবীগুলো সবাই মিলে যখন একত্র হয়, তখন বলে যে ও আমাকে ইন্ডিকেট করে বলতো যে তার হচ্ছে বাচ্চাটা এরকম বা তার বাচ্চাটা এরকম। তো এই যে তার মা হিসাবে আমার জন্য, মানে আমাকে নিয়ে তারা কথা বলতেছে, তার বান্ধবীর মা এরকম, মানে কথা, তার চোখে পানি আসছে, অনেক কান্নাকাটি করছে, বা আমার নানুকে গিয়ে বলতেছে যে এরকম বিষয়গুলো অনেকে বলতেছে। এখন আম্মা এই গল্পগুলো আমাকে বলে। তো আমি চিন্তা করি, মানুষের হচ্ছে কর্ম, সততা, অনেস্ট, পরিশ্রম, এবং এগুলো নিয়ে যদি সামনে কেউ পরিশ্রম করে, তাদের আসলে কোনো চেহারা বা হচ্ছে তাদের কালার এগুলো কোনো ম্যাটার না। অলরেডি যারা মানে প্র্যাকটিক্যালি এখন আম্মা ফিল করে, যেমন আমি হজে যাওয়ার আগে আম্মাকে বললাম যে আপনার কোন গাড়িটা পছন্দ, আমি শোরুমে গিয়ে বললাম, আম্মা বললাম এই ব্ল্যাক গাড়িটা পছন্দ। তো আমার যত সমস্যাই হোক এক হচ্ছে, ঠিক আছে এটা কত লোক, মানে 40 বা 40 লাখ 50 লাখ যেই হোক না কেন, ওটাই তাকে আমি কিনে ফ্যামিলির জন্য মেনটেন করতেছি। মানে এই যে একটা বিষয়, মানে তার চাওয়াটাকে প্রাধান্য দেওয়া, পছন্দকে প্রায়োরিটি দেওয়া, এবং সে অন্তত মানে তারপরেও
সে যেভাবে বলে যে এগুলো এটা নিব এটা নিব, এটা আমার এই বাসাতে এটা প্রয়োজন এটা প্রয়োজন, আমার যেভাবে হোক তার কথা না না করে আমি এগুলো তাকে প্রয়োজন চেষ্টা চান করি। না, প্রয়োজন চাপ না, আমার ফ্যামিলির জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য, কিন্তু তার তার একটা একটা যে পদ্ধতি প্ল্যান স্বপ্ন বা সবাই একটু ভালোভাবে ভালো রাখার ভালো রাখার জন্য, কিন্তু এটা কিন্তু আমরা ইউজ করি, সে কি সে চোখে দেখতেছে, কিন্তু তার আমরা শান্তি কোথায়, আমরা সন্তান ভালো থাকার মধ্যে এটা এটা এবং সে বলতেছে যে এই যে আমি তোমাকে মানে তুমি ছোট ছিলা আর তুমি এখন এত কিছু করতেছো, ভালো কিছু করতেছো, তারা তো কই, তারা তো হচ্ছে গ্রামেই পড়ে আছে, হয়তো বা কেউ 10 থেকে 15,000 টাকা বেতনে স্যালারি ইনকাম করতেছে, কেউ 20,000 টাকা, কেউ 30,000 টাকা, এর বেশি না। কিন্তু আল্লাহর রহমতে তো তুমি ভালো কিছু করতেছো, এখন অন্তত তো 50+ ব্যক্তির তোমার প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে, অন্তত হচ্ছে হচ্ছে অন্তত 10-15 লক্ষ টাকা তো স্যালারি দিচ্ছ, গভর্নমেন্টকেও তো ইনকাম ট্যাক্স দিচ্ছ, প্রায় 15-20 লাখ টাকা ইনকাম ট্যাক্স দিচ্ছ। তো এই যে বিষয়গুলো নিয়ে যখন বাসায় শেয়ার হয়, সে আসলে মানুষকে আরো গর্ব করে বলে যে বিষয়গুলো এরকম। তো এগুলো শুনে আসলে অনেক কিছু ভালো লাগে, যে মার যে একটা স্বপ্ন ছিল, প্রাপ্তি ছিল, সেগুলো আমি ছেলে হিসাবে করতে পারতেছি, এটা একটা ভালো লাগে। সন্তান হিসেবেও আপনি সফল, ব্যবসায়ী হিসেবে সফল, একজন মানুষ সফল, এটা প্রমাণ করে। সর্বোপরি শেষ একটা কথা আমি আপনার কাছ থেকে জানতে চাই, যে আপনার এই যে আজকে সফল ব্যবসায়ী, আপনি এই যে সফলতা, এই যে মানুষের ভালোবাসা, এর সবটুকুই প্রথমত তো আল্লাহর রহমত, আর দ্বিতীয় 99% বাবার দোয়া, মার দোয়া, পৃথিবীর যে রেজাল্ট, সেই হিসেবে বাবা মার দোয়া, তাদের দোয়া এবং আমার সদ ইচ্ছা এবং আমার চেষ্টা এবং পরিশ্রম, সবকিছুই বাস্তব জীবনে আপনার পরিশ্রম এবং আপনার যদি সময় দেন, পরিশ্রম করেন, এটা আপনার সঙ্গে কোনো বেইমানি করবে না। বাকি সবাই যদি ওই জায়গাটা ঠিক রাখতে হবে, রাখতে হবে এবং অবশ্যই তাদের আল্লাহ রহমত এবং বাবা মার দোয়াটা মাস্ট। এবং আমি নিজে ফিল করি, আমার বাবা যে দোয়াগুলো করে গিয়েছে এবং মা যেভাবে আমাকে দোয়া করে বা আমাকে করে, এতে আমি নিজে সাকসেস হয়, নিজেই প্রমাণ যে হ্যাঁ, এটা অবশ্যই 100% এটা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আরাফাত ভাই। সুপ্রিয় দর্শক, আরাফাত ভাইয়ের কাছ থেকে আমরা ওনার বাবা মাকে নিয়ে যে গল্প শুনলাম, সত্যি আসলে একজন সন্তানের জন্য এর থেকে ভালো প্রাপ্তি আর কিছু হতে পারে না। আর একজন আদর্শ সন্তান হিসেবে উনি একজন অনন্য মানুষ বাবা মার কাছে। বাবা মার স্বপ্নকে উনি বাস্তবায়ন করেছেন বাবা মার আদেশ নিষেধ ভালোবাসার মাধ্যমে। আল্লাহ সেইভাবেই ওনাকে সফলতা দিয়েছেন। তো গল্পে গল্পে বাবা মা এই সুন্দর কথাগুলো আপনাদের সামনে এনে প্রত্যেকের চোখে অন্তরচক্ষুকে খুলে দেওয়ার জন্যই আমাদের প্রয়াস। কারণ আমরা হয়তো একদিন সময়ের স্রোতে হারিয়ে যাব, কিন্তু হারিয়ে যাবে না এই গল্পগুলো। আমাদের জেনারেশন, পরবর্তী জেনারেশন, তারপর জেনারেশন, আমি বিশ্বাস করি আমাদের এই চ্যানেলটি, আমাদের এই কার্যক্রমটি টিকে থাকবে অনন্তকাল, এবং আমাদের বাবা মার গল্পগুলো অনন্তকালের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি গল্পে গল্পে বাবা মার চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটি বাবা মা। আসসালামু আলাইকুম।